নীলম হোমস্টেতে আমরা যে হোমস্টেতে আছি সেই বাড়ির মালকিন আমার ছেলেকে ভালোবেসে এই যে কোকোনাট রুটি আর জ্যাম দিয়ে গেছে খাওয়ার জন্য সকালে ব্রেকফাস্ট। নয়ই অক্টোবর বুধবার ভোর 4টায় উঠে আমরা ম্যাগি ও চা সহযোগে জলখাবার খেয়ে তৈরি হয়ে নিই, সঙ্গে শুকনো খাবার, জল, ছাতা, টুপি নিয়ে নিই। সকাল 7টায় আমাদের যাত্রা শুরু হলো গন্তব্য শিগিরিয়া পোলেরনারুয়া। শিগিরিয়ায় পৌঁছে আমরা টিকিট কাউন্টারের দিকে অগ্রসর হই। পথের দুপাশে অনেক পুকুর, সেখানে পদ্ম ফুটে আছে। এগুলোকে আউটার মঠ ওয়াটার গার্ডেন বলে। টিকিট কাউন্টারে এসে আমরা টিকিট কাটলাম। সার্ক কান্ট্রির জন্য প্রবেশ মূল্য জনপ্রতি $20। এতে রকে ওঠা ও মিউজিয়াম দুটোই ঘোরা যাবে। আর যদি কেউ শুধুমাত্র মিউজিয়াম ঘুরতে চান তাহলে জনপ্রতি $6 প্রবেশ মূল্য লাগবে। অন্য দেশের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি $30। 12 বছরের নিচে বাচ্চাদের $15। সার্ক পুরো কথাটি হলো দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী সংস্থা। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই 8টি দেশ এর সদস্য। টিকিট কেটে প্রথমে ছোট মিউজিয়ামটা ঘুরে আমরা রকের দিকে এগিয়ে চললাম। বিরাট পরীক্ষা দিয়ে ঘেরা পাহাড়ের চারপাশ। শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এই পরীক্ষাকে বলে ইনার মঠ। পরীক্ষার জলে রয়েছে প্রচুর মাছ। এই দুর্গের বয়স প্রায় 2000 বছরেরও বেশি। শিলার চূড়ায় পৌঁছানোর জন্য প্রায় 1200টি ধাপ উপরে উঠতে হবে। ল্যান্ডস্কেপ বাগানের 3টি স্তর রয়েছে: ওয়াটার গার্ডেন, বোল্ডার গার্ডেন ও টেরেস গার্ডেন। পরীক্ষা পেরিয়ে ওয়াটার গার্ডেনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। এই অংশে রয়েছে বড় বড় বাঁধানো জলের পুষ্করিণী। দ্বিতীয় ওয়াটার গার্ডেনে রয়েছে কয়েকটি ফোয়ারা। তৃতীয় ওয়াটার গার্ডেনটি একটু উঁচুতে অবস্থিত। এটি অষ্টভুজাকৃতি পাথরে বাঁধানো একটি পুল। ওয়াটার গার্ডেনের শেষে শিগিরিয়া শিলার শীর্ষে ওঠা শুরু হয়। এই অংশটি বোল্ডার গার্ডেন। এখানে রয়েছে কিছু প্রাকৃতিক গুহা। দুর্গে ওঠার সিঁড়ির শুরুতে দুপাশের দুটো বিশাল পাথরের দেওয়াল তাদের মাথাগুলো উপরে জুড়ে গিয়ে সুন্দর ছাদের সৃষ্টি করেছে। দুর্গে ওঠার শেষ স্তর হলো টেরেস গার্ডেন। পাথরের সিঁড়ি ধরে দুর্গের উপরে ওঠার পথে কোথাও রয়েছে ইটের দেওয়াল, কোথাও পাথুরে দেওয়াল। টেরেস গার্ডেনের শেষ অংশটি পৌঁছে দেবে সিংহ পাথরের থাবার কাছে। 2 থাবার মাঝখান থেকে উঠে গেছে মূল দুর্গে ওঠার সিঁড়ি। আগ্নেয়শিলায় তৈরি শিগিরিয়া পাহাড়ের মাথায় রয়েছে একটি দুর্গ, যা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত। শিগিরিয়া সিনহাগিরি শব্দ থেকে এসেছে, যার অর্থ সিংহ পাথর। 5ম শতাব্দীতে নির্মিত সিংহটি বর্তমানে অবলুপ্ত। কেবলমাত্র তার থাবাটুকু অবশিষ্ট রয়ে গেছে। সিংহটি ভগবান বুদ্ধের প্রতীক, যিনি একসময় শাক্য সিংহ নামেও পরিচিত ছিলেন। শাক্য সিংহ অর্থাৎ শাক্য গোষ্ঠীর সিংহ। সিংহের পদতল থেকে মূল দুর্গের ওঠার সিঁড়িগুলো খুব খাড়াই এবং ওঠার জায়গা খুবই সংকীর্ণ। একেবারে শীর্ষে রয়েছে এই প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ। অসংখ্য ইটের দেওয়াল ও একাধিক সিঁড়ি, যা প্রাচীন ইতিহাসের পরিচয় আজও বহন করে চলেছে। রয়েছে একটি বিশাল পুকুর। এখান থেকে আশেপাশের বিস্তীর্ণ এলাকা অনেক দূর পর্যন্ত পরিলক্ষিত হয়। কথিত আছে 477 সালে রাজা কাশ্যপ তাঁর বাবা অনুরাধাপুরার রাজা ধাতুসেনাকে হত্যা করে এখানে পালিয়ে আসেন এবং এই পাহাড়ের উপর নিজের জন্য দুর্গ নির্মাণ করেন। তিনি একজন উপপত্নীর পুত্র ছিলেন, তাই তিনি রাজসিংহাসনের যোগ্য উত্তরসূরি ছিলেন না।
তার সৎ ভাই এবং প্রকৃত উত্তরাধিকারী মোগাল্লানা তার হৃত সাম্রাজ্য ফিরে পাওয়ার সংকল্প নেন, যা কশ্যপের মনে ভয়ের সঞ্চার করেছিল, এবং তিনি অনুরাধাপুরা থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সিগিরিয়ার এই শিলাখণ্ডটি খুঁজে পান। তখন এই প্রাকৃতিক গুহায় অসংখ্য বৌদ্ধ সন্ন্যাসীরা বসবাস করতেন। 495 খ্রিস্টাব্দে মোগাল্লানা একটি সেনাবাহিনী নিয়ে ফিরে আসেন এবং যুদ্ধের ডাক দেন। কাশ্যপের সৈন্যরা ক্ষতির সম্মুখীন হন এবং ভুল বোঝাবুঝির কারণে রাজাকে ত্যাগ করেন। রাজা কাশ্যপ পরাজয় স্বীকার করেন এবং নিজের তরবারিতে আত্মহত্যা করেন। নতুন রাজা মোগাল্লানা তার পুরানো রাজধানী অনুরাধাপুরায় ফিরে গেলে পাথুরে দুর্গটি পরিত্যক্ত হয়ে পড়ে। পরবর্তীকালে এই দুর্গটি বৌদ্ধ মঠে পরিণত হয়। রক থেকে নামার পথে আয়না দেওয়াল ও ফ্রেস্কোর অংশ দেখে নিলাম। সিগিরিয়া পাহাড়ের গায়ের গ্যালারিতে যাওয়ার বাঁকানো সিঁড়ির মতো জায়গাটি মূলত ফ্রেস্কোর জন্য পরিচিত। ফ্রেস্কোর পাশেই 3 মিটার উচ্চতা বিশিষ্ট বিস্ময়কর আয়না দেওয়াল। কথিত আছে চকচকে এই দেওয়ালটি এককালে এতটাই মসৃণ ও পালিশ করা ছিল যে পাশ দিয়ে পেরিয়ে যেতে যেতে রাজা কশ্যপ নিজের প্রতিবিম্ব দেখতে পেতেন এই দেওয়ালে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পৌঁছে গেলাম রক গার্ডেনের অপর অংশ আসানো গুহা ও রহস্যময় কোবরাহুড গুহায়। কোবরাহুড গুহাটির নাম ওভারহ্যাঙ্গিং বোল্ডার থেকে এসেছে, যা দেখতে একটি ফণাযুক্ত সাপের মতো। পৌরাণিক মতে এখানে নাকি সীতাকে রাবণ বন্দি করে রাখতেন। রক থেকে আমরা 10:30 নামলাম, নেমে এবারে আমরা যাচ্ছি পোলেনারুয়ার উদ্দেশ্যে। রাস্তায় আছি আমরা, পাশে জঙ্গল। দেখলাম ময়ূর, হরিণ আর টকটকে লাল রঙের বন মোরগের জোড়া। এই বিশেষ রঙের মোরগ হলো এখানকার জাতীয় পাখি। রাজা পরাক্রম বাহু দ্বারা নির্মিত পরাক্রম সাগরের কাছে একটা বটগাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিলাম। সামনের হ্রদের বিপুল জলরাশি, দূরে পাহাড়, গাছের তলায় একটি বৌদ্ধ মন্দির। প্রায় 6000 একর আয়তনের এই বিশাল সরোবরে রয়েছে প্রচুর মাছ। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। এখান থেকে আমরা এলাম মিউজিয়ামে। এখানে একটি ছোট্ট সংগ্রহশালা রয়েছে। এখান থেকে টিকিট কেটে নিতে হয়। পোলেনারুয়া ও মিউজিয়াম দেখার জন্য সার্ক কান্ট্রির জন্য প্রবেশ মূল্য জনপ্রতি $15 বা 4770 LKR। মিউজিয়ামের ছবি তোলা নিষেধ। আমরা মিউজিয়াম ঘুরে আবার গাড়িতে উঠে বসলাম। এলাম পুলস্ত্যি ঋষি মূর্তির সামনে। পাথরের এই মূর্তিটিকে রাজা পরাক্রম বাহু প্রথমের মূর্তি বলে মনে করা হয়। এখানে গাছপালার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষ। এখান থেকেই এই পুরাতাত্ত্বিক শহরের ভ্রমণ শুরু হয়। এই প্রাচীন শহরটি ভ্রমণ করতে করতে এখানকার প্রাচীন ইতিহাস সম্বন্ধে জেনে নেব। শ্রীলঙ্কার উত্তর মধ্যপ্রদেশের একটি প্রধান ও প্রাচীন শহর পোলেনারুয়া। অনুরাধাপুরা পতনের পর পোলেনারুয়াই ছিল সিংহলের দ্বিতীয় রাজধানী। এই শহরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। 10ম শতাব্দীতে চোল রাজবংশ দেশটিতে আক্রমণ করেন এবং যুদ্ধে জয়লাভের পর এর নামকরণ করেন জগন্নাথ মঙ্গলম। রাজা চোল এখানে একটি শিব মন্দির তৈরি করেছিলেন, যা বর্তমানে শিব দেওয়ালের নামে পরিচিত। শ্রীলঙ্কার উত্তর ও মধ্যাঞ্চল এই সময়কালে রাজেন্দ্র চোল প্রথম এর অধীনে চোল প্রদেশ হিসেবে ভাসিত হতো। 1070 খ্রিস্টাব্দের পর এই দ্বীপে চোল শাসনের অবসান ঘটে এবং পোলেনারুয়া
জয় করেন রাজা বিজয়বাহু। পরবর্তীকালে তার যোগ্য উত্তরসূরি তার নাতি রাজা পরাক্রমবাহুর রাজত্বকালে বাণিজ্য ও কৃষির বিকাশ ঘটে। তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেন যে স্বর্গ থেকে পড়া জলের একটি ফোঁটাও নষ্ট হতে দেবেন না এবং প্রতিটি ফোঁটাকে উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। তিনি উন্নত সেচ ব্যবস্থা চালু করেন, যা আজও দেশের পূর্বাঞ্চলে শুষ্ক আবহাওয়ায় ধান চাষের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করে। তিনি পরাক্রম সাগর নামে এক বিশাল সরোবরের সৃষ্টি করেন। 1214 সালে আর্য চক্রবর্তী রাজবংশের যোদ্ধা কলিঙ্গমাগের আক্রমণে অনুরাধাপুরা ও পোলেননারুয়া মহানগরী পুরে সম্পূর্ণ ধ্বংস হয়। গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখন। আজকের বুধবার, আমরা পোলেননারুয়া ভিজিটে এসেছি। এই রাজকীয় প্রাসাদটি 7 তলা বিশিষ্ট। নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 7.5 বছর। এতে 1000টি কক্ষ ছিল। এর প্রথম 3টি তল ইটের ও উপরের 4টি তল কাঠের ছিল। প্রাসাদটির নাম বৈজয়ন্ত প্যালেস। এখানেই রয়েছে রাজা পরাক্রমবাহুর রাজসভার ধ্বংসাবশেষ। এখানে বসে রাজা তার মন্ত্রী, সেনাপতি, রাজকর্মচারীদের সঙ্গে দেখা করতেন ও রাজকার্য পরিচালনা করতেন। পিলারের নিচে থাকতো মন্ত্রীদের বসার আসন। মন্ত্রীদের নাম, ধাম, কাজ, দায়িত্ব সব লিপিবদ্ধ থাকতো পিলারের গায়ে।
রয়েছে পাথরের কারুকার্য মণ্ডিত রাজকীয় পুষ্করিণী।